তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনাম। করোনায় আরও ৪৩ মৃত্যুতে প্রাণহানি ছাড়িয়েছে ১৩,০০০, নতুন রোগী ২,৪৫৪, শনাক্তের হার ১৩%-এর ওপর। কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ডের ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। রোববার আসছে চীনের উপহারে ৬ লাখ ডোজ। -2 ষড়যন্ত্রের অনেকেই এখন ক্ষমতাসীন দল থেকে সুবিধা নিচ্ছেন। শেখ হাসিনার কারামুক্তি দিবসে পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়ার হার্ট ও কিডনি সমস্যা নিয়ে চিন্তিত চিকিৎসকেরা। জানালেন মির্জা ফখরুল, দেশের চিকিৎসা যথেষ্ট নয় বলে দাবি। গত এক মাসে ১,০০০ মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনায় প্রাণহানি ১৩,০০০ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪৩ জনের। নতুন করে আক্রান্ত ২,৫০০-এর বেশি। শনাক্তের হারও ঊর্ধ্বমুখী। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ৫১০টি ল্যাবে নমুনা পরীক্ষার সংখ্যা ১৮,৭৭৭। এতে করোনা শনাক্ত হয়েছে ২,৫৫৪ জনের। শনাক্তের হার ১৩.২৪। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮,২২,৮৪৯ জনে। করোনায় আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৩০ এবং নারী ১৩ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১৩,০৩২ জনের। চিকিৎসকরা বলছেন, এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা গেলে সংকট সামাল দেওয়া কঠিন হবে। একই সাথে সীমান্তের জেলাগুলিতে চিকিৎসা সুবিধা বাড়ানোর পাশাপাশি স্থানীয় চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়ার পরামর্শও তাদের। যেহেতু ঢাকায় আমাদের এখন চাপ কম, অনেকগুলো আইসিইউ ইউনিট এবং বিশেষ আইসিইউ ইউনিট এখন ফাঁকা আছে। এখানে চিকিৎসক, নার্স সকলকে মিলিয়ে যদি ওখানে নিয়ে যাওয়া যায়, তারা কিছুদিন থেকে প্লাস অন্যান্য চিকিৎসক নার্সদের এনে তারা যদি ট্রেনিং দেন হাতে কলমে, তাহলে আমি মনে করি সেবাটা ভালো হবে, তাদের উপর চাপ কম পড়বে। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সেরে উঠেছেন আরও ২,২৮৬ জন। এতে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৭,৬১,৯১৬ জনে। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৮, চাঁপাইনবাবগঞ্জের ৬ এবং নাটোরের ১ জন। এছাড়া খুলনা মেডিকেলে মারা গেছেন ৫ জন। রাজশাহী নগরীতে বিকেল ৫টা থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। এদিকে খুলনা জেলায় রোববার থেকে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সংক্রমণ রোধে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ১ সপ্তাহের লকডাউন ঘোষণার কারণে নিত্যপণ্য কিনতে দোকান ও কাঁচা বাজারে ক্রেতার ভিড় দেখা গেছে। প্রচারণা বেশি করতে পারে এবং প্রশাসন যদি সেখানে একটু তৎপরতা দেখায়, তাহলে এই লকডাউনটা আমরা সফল করতে পারব। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৩ জন এবং উপসর্গে ২ জন মারা গেছেন। জনবল ও শয্যা সংকটে রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। যে জনবল ১০০ বেডের জন্য করা ছিল, সেই জনবল দিয়ে ১৪৩ জনের সার্ভিস দেওয়া অত্যন্ত দুরূহ পড়েছে। গত ১৫ দিনে যশোরে করোনা সংক্রমণের হার দ্বিগুণ বেড়েছে। টানা ৫ দিনে জেলার শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০০। যশোর ও অভয়নগর পৌরসভায় বিধিনিষেধ বাড়ানো হলেও সচেতন নয় সাধারণ মানুষ। যে লকডাউন ঘোষণা করেছে, কিন্তু তা সফলভাবে আমি মনে করি মানা হচ্ছে না। আমরা অপ্রয়োজনীয় অনেকেই বাইরে আসি। সাতক্ষীরায় লকডাউনের মেয়াদ আরও ১ সপ্তাহ বাড়ানো হয়েছে। যারা এই লকডাউনের শর্ত বিধিনিষেধ শর্ত ভঙ্গ করে বের হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে এই রোগ, এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। বাগেরহাটে গত ২ সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলায় কঠোর বিধিনিষেধও মানছে না কেউ। জনসমাগম যেখানে হচ্ছে সেখানে মাস্ক নেই, তারপরে মানুষের সামাজিক দূরত্ব বজায় রেখেছে না প্রশাসন, ঢিলাঢালা। লকডাউনের মধ্যেও নোয়াখালীতে রাস্তাঘাটে রয়েছে নানা বয়সী মানুষের ভিড়। লোকজন দেখেন, লোকের সমাগম দেখতে আসছে, সাথে নিজে একটু রিল্যাক্স করার জন্য। ফরিদপুরে 1 সপ্তাহ ধরে বাড়ছে শনাক্তের হার। শেরপুরের সংক্রমণ বেড়ে যাওয়া পৌর এলাকায় লকডাউন শুরু হয়েছে, তবে এখনো মাস্ক ছাড়া চলছে লোকজন। আমি মাস্ক কিনে নেবো না, আমি তো বাসায় ছুঁয়াই বসছি। চাঁপাইনবাবগঞ্জে কমেছে শনাক্তের হার, তবে নাটোরে বিশেষ লকডাউন দিয়েও থামানো যাচ্ছে না সংক্রমণ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
দেশের সীমান্তবর্তী জেলা ছাড়াও করোনার সংক্রমণ ছড়িয়েছে সারা দেশে ৩৬টিরও বেশি জেলায়। শনাক্ত মৃত্যু বাড়ছে ঢাকা, চট্টগ্রামে। সংক্রমণ রোধে বেশ কিছু জেলায় বিধিনিষেধ আরোপের যে সিদ্ধান্ত হয়েছে তা বাস্তবায়নে শিথিলতা দেখালে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। করোনার তৃতীয় ঢেউ রুখতে কঠোর হওয়ার তাগিদ চিকিৎসকদের। সারা দেশে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, মৃত্যুও বাড়ছে দেশব্যাপী। ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরে সংক্রমণ কিছুটা কমলেও উত্তর ও দক্ষিণের বেশ কিছু জেলায় শনাক্ত ছাড়িয়েছে ৫০%-এর বেশি। সীমান্তবর্তী জেলাসহ নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, কুষ্টিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলে যে হারে শনাক্ত বাড়ছে তা উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। লকডাউন সহ কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সমন্বয়হীনতার অভাবকে দায়ী করছেন চিকিৎসকরা। মানুষগুলো কিন্তু ইন্টার ডিস্ট্রিক্ট বলেন, ইন্টার সিটি বলেন, মুভমেন্ট কিন্তু র্যান্ডম হয় এবং এখন যে অবস্থায় আমরা আছি এখন তো মুভমেন্টের রেস্ট্রিকশনও সেরকম নাই। সুতরাং আপনি যদি মানুষকে অবাধ চলাফেরা করতে দেন এটা কিন্তু ছড়াবেই। সুতরাং আমি এই বিবেচনায় আমি বলবো যে আমি শঙ্কিত। তাহলে আমরা একটা তৃতীয় ঢেউয়ের মুখোমুখি আছি ইন্ডিয়ান ভেরিয়েন্ট দিয়ে, এবং এটা সারা দেশব্যাপী গ্রামগঞ্জ সহ ছড়ানোর সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে এটা অতি সংক্রামক, এই জন্য মাস্ক পরার প্রবণতা কম, সোশ্যাল ডিস্টেন্সিং আমরা মেনে চলছি না, কাগজে আছে কিন্তু বাস্তবে নেই। তাহলে সব মিলিয়ে খুব খারাপ সময়ের দিকে যাচ্ছে। সংক্রমণ রোধে যেসব এলাকায় লকডাউন সহ নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা বাস্তবায়নে শিথিল হলে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিশেষজ্ঞ চিকিৎসকদের। মানুষের এই মুভমেন্ট রেস্ট্রিক্ট করা, স্বাস্থ্যবিধিগুলো প্রপারলি মানা এবং এই ধরেন টেস্ট করা, তারপর কোয়ারেন্টাইন করা, আইসোলেশন করা, এগুলোর তো কোনো বিকল্প নেই। এগুলো না করে আমরা যতই মানুষকে চিকিৎসা দিই, ইনফেকশন হওয়ার পর যখন চিকিৎসা দেব সেটা করে কিন্তু আমরা মানুষের রোগীর সংখ্যা আমরা কমাতে পারব। সারা দেশে করোনা শনাক্তের হার দীর্ঘদিন 10%-এর নিচে থাকলেও বর্তমানে তা 13 ছাড়িয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ অক্সফোর্ডের 10,800,000 টিকা পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকেও অক্সফোর্ডে টিকা পাওয়ার আশা করছেন তিনি। অনেক উন্নত দেশ করোনার টিকা মজুত করায় তা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে, অথচ অন্য দেশকে দিচ্ছে না বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা ভাইরাসের টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে 31 মে 1,06,000 ফাইজারের টিকা পেয়েছে বাংলাদেশ। এবার সেই একই প্ল্যাটফর্ম থেকে 10,08,000 অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকার ডোজ পেতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 10 লাখ ডোজ অক্সফোর্ডের টিকা দিতে রাজি হয়েছে। তবে কবে নাগাদ কোভ্যাক্স ও যুক্তরাষ্ট্রের টিকা বাংলাদেশ পাবে তা এখনো জানা যায়নি। শুক্রবার নিজ বাসভবনে একে আব্দুল মোমেন আশাবাদ জানান, শিগগিরই যুক্তরাষ্ট্র থেকে টিকা আসবে। ইমিডিয়েটলি আমার দরকার, বিশেষ করে অ্যাস্ট্রাজেনিকা আমার এই যেমন 15 লক্ষ আমার তো একেবারে নেহায়াত প্রয়োজন। ইউএস আমাদের মোলা দেখাচ্ছে, বলছে হ্যাঁ দিব। আমাকে গতকালকেও আমি একটা লেটার পেয়েছি সেক্রেটারি অফ স্টেট ব্লিংকেন সাহেবের কাছ থেকে, ভেরি গুড লেটার, কিন্তু কত পরিমাণ দিবেন, কয় তারিখ দিবেন সেটা বলেন নাই। অনেক উন্নত দেশ টিকা দেওয়ার বিষয়ে শুধুই আশ্বাস দিয়ে যাচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। কানাডায় 50,000 ভ্যাকসিন ডেট এক্সপায়ার হয়ে গেছে, কাউকে দেয় নাই। আর আমি সবচেয়ে তাজ্জব হয়েছে শুনে যে আমার বন্ধু দেশ অস্ট্রেলিয়া, তাদের লোক সংখ্যা হচ্ছে 25 মিলিয়ন, আর তারা নাকি 93.8 মিলিয়ন ভ্যাকসিন কোনোদিন দরকার হবে না। তো ওরা বলে যে না, তারা বিভিন্ন দেশকে দিবে। বাবা দিচ্ছে, দিতে দাও, দেওয়ার নাম তো খালি শুনতেছি যে দিচ্ছি। কোভ্যাক্স থেকে 6 কোটি ডোজের বেশি টিকা পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। স্বাস্থ্য অধিদপ্তর মনে করে, সংরক্ষণ ও পরিবহন সুবিধা বিবেচনায় বাংলাদেশের জন্য অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকা, চীনের সিনোফার্ম, সিনোভ্যাক, রাশিয়ার স্পুতনিক ভি এবং যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের টিকা উপযোগী। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের উপহারের আরও 6 লাখ ডোজ করোনা টিকা রোববার ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান। এরই মধ্যে উপহারের টিকাগুলো বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে।
এর আগে গত 12 মে চীন থেকে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মার তৈরি 5 লাখ টিকা উপহার হিসেবে ঢাকায় পৌঁছায়। 25 মে যার প্রয়োগ শুরু করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চীন থেকে 1.5 কোটি টিকা কিনবে বাংলাদেশ। মাসে 50 লাখ করে এই টিকা আসার কথা রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে করোনার টিকা কর্মসূচি শুরু হয়। সেরাম থেকে 3 কোটি ডোজ টিকা কেনার চুক্তি হলেও মহামারীর কারণে ভারত টিকা রপ্তানি বন্ধ করে দিলে সরকার টিকার জন্য চীনের সাথে যোগাযোগ শুরু করে। দু সালে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছিল। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অভিযোগ করেছেন, -2 ফর্মুলা ষড়যন্ত্রে যুক্ত অনেকেই এখন ক্ষমতাসীন দলের পদে থেকে সুবিধা নিচ্ছেন। 111 সরকারের সময় দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের 11 জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্ত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে দিনটিকে কারামুক্তি দিবস হিসেবে পালন করছে আওয়ামী লীগ। করোনা মহামারীর কারণে দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি রাখেনি দল। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজ বাসভবন থেকে ভিডিও বার্তায় বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় রাজনীতিতে শেখ হাসিনার যাত্রা শুরু হয়। জনগণের মুক্তি আন্দোলনে শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে অনেক জেল জুলুম ও অত্যাচার নির্যাতন। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন মনোভাব নিয়ে জাতীয় রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যাত্রা শুরু হয়। জনগণের মুক্তি আন্দোলনে জননেত্রী শেখ হাসিনাকে সহ্য করতে হয়েছে অনেক জেল জুলুম, অত্যাচার, নির্যাতন। এ কে আব্দুল মোমেন তার বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনার কারামুক্তির দিনটি স্মরণ করেন। তিনি অভিযোগ করেন, -2 ফর্মুলা ষড়যন্ত্রের সাথে জড়িতরা এখনও দলের সুবিধা নিচ্ছে। আওয়ামী লীগ আছে, তারা ভালো অবস্থানে আছে, তারা অনেকেই অনেক সহায় সম্পত্তি করেছেন, and they are in good shape। ওগুলো নিয়ে আমি আসনটি গাঁটতে চাই না। নেত্রী ওদের মাফ করে দিয়েছেন। আমার উপর আমার কিছু সিনিয়র নেতারা আমার খুব খেপছিলেন, কারণ আমি একটা আর্টিকেল লিখছিলাম। এদিকে দলের সভাপতির কারামুক্তি দিবসে কলাবাগান মাঠে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। এতে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ থেকে ক্ষুধা দারিদ্র দূর হয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা পরবর্তী জটিলতা থেকে মুক্ত, তবে পুরনো অসুখের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার হার্ট ও কিডনির সমস্যা নিয়ে চিকিৎসকেরা চিন্তিত। এসব সমস্যার চিকিৎসা দেশে সম্ভব না। উন্নত চিকিৎসার জন্য বিএনপি নেত্রীকে দেশের বাইরে নেওয়ার জন্য চিকিৎসকেরা সুপারিশ করেছেন বলেও জানান মির্জা ফখরুল। ফান্ডামেন্টাল কিছু প্রবলেম হয়েছে। হার্টের প্রবলেম খুব অ্যাকিউট আছে এবং কিডনির সমস্যাটা খুব অ্যাকিউট, দুটোই। এবং এটা ওনারা এটা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন আছেন এবং তারা মনে করছেন যে বাংলাদেশের যে আমাদের যে হাসপাতালগুলো আছে, যে অ্যাডভান্স সেন্টারগুলো আছে, এগুলো যথেষ্ট নয় তার এই ট্রিটমেন্টের জন্য। ফিলিস্তিনের সহায়তার নামে প্রতারণায় নেমেছে কয়েকটি চক্র। বিকাশ এবং রকেট অ্যাকাউন্ট দিয়ে ফেসবুকে চাওয়া হচ্ছে সাহায্য। হাতিয়ে এনেছে হাজার হাজার টাকা। সম্প্রতি প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও থেকে ইয়াসিন আরাফাত ফয়সালকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশ। ফিলিস্তিনের অসহায় মানুষের সহায়তায় ফেসবুকে চাওয়া হচ্ছে সাহায্য, সাথে জুড়ে দেওয়া হচ্ছে বিকাশ ও রকেট অ্যাকাউন্ট। এমন অভিযোগে মাঠে নামে গোয়েন্দা পুলিশ। ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয় ইয়াসিন আরাফাত নামের একজনকে। ইয়াসিন জানায়, আব্দুল্লাহ আল ফয়সাল নামে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্টের সাহায্যে আবেদন করতেন। সেই অ্যাকাউন্টে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাহায্যের আবেদন নকল করতেন ইয়াসিন। আমার একটা ফেক আইডি ছিল, ওখানে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ওখানে আমি একটা পোস্ট করছিলাম, ফিলিস্তিন দূতাবাসের নাম্বার দেওয়া ছিল, আমার নাম্বার দিয়ে বিকাশে টাকা দেওয়ার জন্য। গোয়েন্দারা বলছেন, শুধু ফিলিস্তিনের জন্য নয়, বিকাশ প্রতারণার সঙ্গেও জড়িত ইয়াসিন। প্রতারণার টাকা খরচ করেন বান্ধবীদের পেছনে।
সে আসলেই একজন শিক্ষিত প্রতারক। ফেসবুক আইডি তৈরি করা, দূতাবাসের সাথে কোনোভাবে সম্পৃক্ত না হয়েও দূতাবাসের পরিচয় দেয়া এবং দূতাবাসের নামে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া সবগুলি একটা প্রতারণার অংশ এবং সেই কারণে তাকে আমরা গ্রেপ্তার করেছি। সাহায্য পাঠানোর আগে আরও সতর্ক থাকার পরামর্শ গোয়েন্দা পুলিশের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কাটতে না কাটতেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হয়েছে আরেকটি লঘুচাপ, যা রোববারের মধ্যে রূপ নিতে পারে নিম্নচাপে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়লেও ঘূর্ণিঝড়ের সংখ্যা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশজুড়ে বৃষ্টিপাত বাড়লেও তাপমাত্রা কমবে না বলে জানানো হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের আশঙ্কা কম। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে। বর্ষার আগমন ঘটেছে সারা বাংলাদেশে এবং একই সাথে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আগামীকাল এবং আগামী পরশু দিনের মধ্যে এই লঘুচাপটি আরও কিছুটা শক্তিশালী হয়ে আসবে বলে আমরা ধারণা করছি এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি এখন যেভাবে অবস্থান করছে তার জীবনকাল যেভাবে আসে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, নাই বললেই চলে। এদিকে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু বিস্তার লাভ করেছে। এর প্রভাবে বর্ষাকাল জুড়েই দেশ জুড়ে হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বায়ুমণ্ডলে কিন্তু ক্রমাগত কিন্তু দক্ষিণ দিক থেকে কিন্তু জলীয় বাষ্পের যোগান পাচ্ছে। এই যোগানকৃত জলীয় বাষ্প আমাদের স্থলভাগের তাপমাত্রাকে কিন্তু ধরে রাখছে। তার মানে বৃষ্টি হলেও বৃষ্টির পরপরই কিন্তু তাপমাত্রা যে অনেকখানি কমে যাবে সেরকম কিন্তু কমছে না। শুক্রবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36.5 ডিগ্রি সেলসিয়াস। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মদ চোরা কারবারিদের গাড়ির চাপায় প্রাণ হারালেন চট্টগ্রামের চান্দগাঁও থানার এএসআই কাজী মোহাম্মদ সালাউদ্দিন। শুক্রবার ভোরে চান্দগাঁওয়ের মৌলভীপুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটেছে। গাড়িটি জব্দ হলেও চালক এবং চোরা কারবারিদের এখনও ধরতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার রাতে চান্দগাঁওয়ের মৌলভীপুকুরপাড় সহ আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছিলেন চান্দগাঁও থানার এএসআই কাজী সালাউদ্দিন সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। সে সময় তাদের কাছে খবর আসে পার্বত্য এলাকা থেকে বিপুল পরিমাণ মদ নিয়ে একটি মাইক্রোবাস চট্টগ্রাম শহরে প্রবেশ করছে। গাড়িটি ধরতে রাস্তায় ব্যারিকেড দিয়ে অবস্থান নেন পুলিশ সদস্যরা। এক পর্যায়ে মদ বহনকারী মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছলে থামতে সংকেত দেন এএসআই সালাউদ্দিন। এ সময় চালক গাড়ি না থামিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ব্যারিকেডের এক পর্যায়ে প্রথমত মাইক্রোবাসটি একটু গতি কমিয়ে থামানোর চেষ্টা করে। গাড়ির গতি কমানোর পরে কাজী সালাউদ্দিন যখন গাড়ির সামনে যায় তখন সজোরে আবার গতি বাড়িয়ে গাড়িটি চলে যায়। 2018 সালের ফেব্রুয়ারিতে চান্দগাঁও থানায় যোগ দেন এএসআই সালাউদ্দিন। মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না তার স্বজনরা। সরকারের দায়িত্ব পালন করতে যাইয়া তাকে জীবন দিতে হয়েছে, এই জন্য সরকারের বিচার করে আর তার পরিবার অসচ্ছল পরিবার সুষ্ঠু বিচার চাই। একজন মাদক ব্যবসায়ী একটা দেশের একজন কৃতি সন্তানকে এভাবে শেষ করে দিবে এটা আমরা চাই না। ঘটনার পরই মাইক্রোবাসটি রেখে পালিয়ে যান চালক ও তার সহকারীরা। পরে ওই গাড়ি থেকে 730 লিটার মদ জব্দ করে পুলিশ। পলাতকদের ধরতে সব ধরনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি আমাদের জিম্মায় আছে। আমরা গাড়ির প্রকৃত মালিক, গাড়ির ড্রাইভার, আসামি এবং গাড়িতে যারা অন্যান্য আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত আছে। নিহত কাজী সালাউদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ জয়পুর গ্রামের কাজী নাদেরুজ্জামানের ছেলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভাটারায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ। পুলিশ বলছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। এদিকে বৃহস্পতিবার রাজধানীর নর্দায় গৃহবধূ নিকিতা হত্যায় অভিযোগের তীর তার ভাতিজির দিকে। রাজধানীর ভাটারার এই বাসা 10 দিন আগে ভাড়া নিয়েছিলেন জবেদা খাতুন ও আবুল কাসিম দম্পতি। প্রতিবেশীরা জানান জাবেদা খাতুন গৃহকর্মীর কাজ করতেন আর আবুল কাসিম রিকশা চালক।
10 দিন ধরে 10 দিনই আসে এরা নতুন আইছে নতুন আসে 6 কাজও যায় আবার বিকাল 4টা-5টার সময় তো 6 কাজও গেছে দেখে গেছে এরা ঘর তালা দেয়। পুলিশ বলছে দাম্পত্য কলহের জেরে আবুল কাশেম জবেদার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে হত্যা করে। পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে সে। যে ঘাতক আবুল কাশেম মিয়া, তিনি পেশায় রিকশা চালক, তাকে আমরা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি এবং আমরা এই ঘটনার যে পুঙ্খানুপুঙ্খ আমরা বিশ্লেষণ করছি এবং কোন প্রেক্ষাপটে একজন স্বামী এরকম পাশবিকভাবে বা এরকম নির্দয়ভাবে তার স্ত্রীকে হত্যা করেছেন, আমার মনে হয় এটা আরও গভীর তদন্তের বিষয়। এদিকে বৃহস্পতিবার নর্দায় এই বাসায় খুন হন নিকিতা নামের এক নারী। পুলিশ বলছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজি জেসমিন তার ফুফু নিকিতাকে ভারী বস্তু দিয়ে আঘাতের পর বটি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। যে অভিযুক্ত তাকে আমরা আটক করি এবং তাকে আটক করার পরে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শেষ যাবতীয় ঘটনা সে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ব্যক্ত করে এবং ওই হত্যাকাণ্ডে যে ব্যবহৃত শিল্পতা এবং যে বটি সেগুলো আমরা উদ্ধার করি এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড বাড়ছে বলে জানায় পুলিশ প্রশাসন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা কালাম সহ 8 চোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 10 বছরে তার বিরুদ্ধে চুরির মামলা 25টি, বিয়ে করেছেন 33টি। কেননা চুরি করেই ঠিকানা পরিবর্তন করত সে, আর নতুন জেলায় গিয়ে নতুন বিয়ে করতেন। তার চুরি চক্রের সদস্য 10 জন। সারা দেশে এমন 8 থেকে 10টি চক্র সক্রিয় বলে জানিয়েছে পুলিশ। এভাবেই মুহূর্তেই ঢাকার ব্যস্ত রাস্তায় গায়েব হয়ে যায় মোটরসাইকেল। এমন মোটরসাইকেল চোরের সন্ধানে নামে গোয়েন্দা লালবাগ বিভাগ। ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সংঘবদ্ধ এ চক্রের 8 চোরকে। গোয়েন্দা অভিযানে উদ্ধার করা হয় 17টি মোটরসাইকেল ও চুরির বিভিন্ন সরঞ্জাম। যেসব বাড়িতে দারোয়ান থাকে না বা নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, সেসব বাড়ির গ্যারেজ তাদের মূল টার্গেট। তালা ভেঙে অথবা সেলফে ব্যাটারির সংযোগ দিয়ে বাইক স্টার্ট দিয়ে পালিয়ে যায় তারা। পাশে গ্যারেজ ছিল, ওই গ্যারেজে 2টা তালা ভেঙে এবং মোটরসাইকেলেরও 2টা তালা ছিল, ওই 2টা তালা ভেঙে মোটরসাইকেল ভোর 4টার দিকে নিয়ে গেছে। পুলিশ বলছে এ চক্রের হোতা কালাম, সে সহ 5 জনের দায়িত্ব মোটরসাইকেল চুরির। তারপর তা ঢাকার বাইরে পাঠায় আফজাল। ভুয়া কাগজপত্র তৈরি করে তা বিক্রির দায়িত্ব নেয় ফারুক ও হেলাল। শুধু ঢাকাতে চুরি করে, এরা ঢাকার আশেপাশে এবং পুরো বাংলাদেশেই চুরি করে। এই যে কালামের সাথে কথা বলে ইজ ভেরি ইন্টারেস্টিং, সে 33টা বিয়ে করেছে, হ্যাঁ, এবং সে যে জায়গাতে চুরি করে সে জায়গাতে একটা করে বিয়ে করে। এরকম প্রতিদিনই কোনো না কোনোভাবে তারা বাইক চুরি করছে। চক্রটির সদস্যরা সবাই পেশাদার চোর। সবার বিরুদ্ধেই 15 থেকে 25টি করে মামলা। উদ্ধার হওয়া মোটরসাইকেল বুঝে নিতে মালিকদের ডিবি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বাজারে বেড়েছে চিনির দাম। প্রতি কেজি কিনতে হচ্ছে 75 টাকারও বেশি দামে। এছাড়াও বেড়েছে আটা ও ময়দার দাম। স্বস্তি নেই সয়াবিন তেলেও, তবে কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম। ছুটির দিনে বাজার করতে এসে বাজেটের সাথে নিত্যপণ্যের দাম মেলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের লোকজনকে। শুক্রবার রাজধানী কারণ বাজারে দেখা গেছে এই চিত্র। করোনা ভাইরাস তো একটা ডালার একটা গজব, কারণ এটার জন্য মানুষের ইনকাম যেহেতু মনে করেন খুব একটা বেশি নাই, এই তুলনা মানুষের চলাচল পরিবার ব্যয় বহন করতে গিয়ে আপনার মনে করেন কষ্ট হইতেছে। বাজারে চিনি কিনতে খরচ হচ্ছে আগের চেয়ে বেশি। 7-8 দিন আগে প্রতি কেজি প্যাকেট ও খোলা চিনি 72 টাকায় কেনা গেলেও এখন তা 75-76 টাকা। দাম বেড়ে 2 কেজি ওজনের প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, আর বোতলজাত 1 লিটার সয়াবিন তেল মিলছে 145 থেকে 148 টাকায়। অনেক কিছুর দাম বেড়ে গেছে আর ইনকাম সোর্স কমে গেছে। এদিকে সরবরাহ ভালো থাকায় কেজিতে 5 টাকা কমেছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 44 থেকে 48 টাকা কেজিতে। তেমন পার্থক্য নেই আমদানি করা পেঁয়াজের। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কার্যকর বাজার তদারকির দাবি ভোক্তাদের। দ্রব্যমূল্য সচেতন নিয়ন্ত্রণ থাকাটাই ভালো। এটাই যে জিনিসের দাম হঠাৎ করে বাড়িয়ে দিতেছে, আবার একটু ওই দাম একবার কিন্তু যে কোনো জিনিসে বাড়লে সেই জিনিসটা সহজে নিচে নামে না। যেমন ব্যবসায়ীরা কিছু এখানে স্বার্থ হাসিল করার জন্য আমার কাছে দেখা যাচ্ছে মাল আছে স্টকে, কিন্তু বলছে মাল নাই।
সরবরাহ ভালোর পাশাপাশি ক্রেতা কম থাকায় স্বস্তি রয়েছে সবজির বাজারে। বেগুন, পটল, কাঁচামরিচ সহ বেশিরভাগ সবজি কেনা যাচ্ছে ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৩৭,৯০,০০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ১৭,৫৬,০০,০০০-এর বেশি। বৃহস্পতিবার বিশ্বে প্রাণ গেছে ১১,৪০০ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ৪,৩৫,০০০ রোগী। এদিকে ৩,৪০২ প্রাণহানি নিয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু ভারতে। আগের ৭ দিনের তুলনায় ভারতে প্রাণহানি বেড়েছে ২%। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৯১,০০০ মানুষ। ব্রাজিলে একদিনে প্রাণহানি ২,৩৪৪ জনের, শনাক্ত ৮৯,৮০২ জনের। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে ৭০% মানুষ টিকার 2 ডোজে নিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন দরিদ্র দেশগুলোকে টিকা সরবরাহ করে সাহায্য করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে আগের এক সপ্তাহের তুলনায় গত 7 দিনে চীনে সংক্রমণ বেড়েছে ২৭%। মর্যাদার লড়াইয়ের ম্যাচে নতুন বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। আম্পায়ার আউটের সিদ্ধান্ত না দেয়ায় লাথি দিয়ে স্টাম্প ভেঙেছেন টাইগার অলরাউন্ডার। এরপর আবার উইকেট থেকে তুলে নিয়ে ছুড়ে মেরেছেন 3টি স্টাম্প। এরপর তর্কে জড়ান বোর্ড পরিচালক এবং আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সাথে। না, ভুল দেখছেন না। সাকিব আল হাসান লাথি দিলেন স্ট্যাম্পে। আরও একবার দেখে নেওয়া যাক। ঘটনা শুরু একটা লেগ বিফোরের আবেদন নিয়ে। সাকিবের বল মুশফিকের প্যাডে লাগে। সাড়া না পেয়ে কিছু বুঝে ওঠার আগেই স্ট্যাম্পে লাথি দেন। এখানেই শেষ হতে পারত। সাকিব থামেননি। 5 ওভার 5 বলের সময় বৃষ্টিতে খেলা বন্ধ রাখার ডাক দিতেই আবারও সাকিব হুঙ্কার। কেন বন্ধ হলো খেলা সে প্রশ্ন করেছিলেন। সাথে সাথে স্ট্যাম্প তুলে ছুঁড়ে মেরেছেন। দেখে মনে হতে পারে পাড়ার ক্রিকেট চলছে। সাকিবও হয়তো ভুলে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ ঘরোয়া আসরে অন্যতম আকর্ষণীয় ম্যাচ চলছে এটা। সাকিবের সেই উত্তেজনা দ্রুত ছড়িয়ে যায় দুই দলের ডাগ আউটে। আবাহনীর কোচ বিসিবির শীর্ষ কর্তা খালেদ মাহমুদ সুজন বিষয়টা ভালোভাবে নিতে পারেননি। সাকিবের সাথে কথা বলতে ছুটে যান। ঠান্ডা হননি সাকিব। মোহামেডান আবাহনী ম্যাচ মানে স্নায়ুযুদ্ধ, টান টান উত্তেজনা। হয়তো সাকিবের এমন ঘটনা দিয়ে দীর্ঘদিন পর সেই উত্তেজনা টের পাওয়া গেল। তবে ঘরোয়া ক্রিকেটে একটা ম্যাচে এমন ঘটনা কখনো ঘটেছে কিনা খুঁজে পাওয়া কঠিন। সাকিবের এমন কাণ্ডের পর প্রশ্ন উঠছে, কি শাস্তি পেতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার? কয়েকদিন আগেই তো অনুশীলনে বায়ে বাবলের নিয়ম ভেঙে পার পেয়ে গেছে মোহামেডান ও সাকিব নিজে। এবার কি হবে? এবার যে সহজে পার পাচ্ছেন না তা নিশ্চিত। আম্পায়ার ডিসিশন ইজ দ্য ফাইনাল ডিসিশন। সেখানে যদি কোনো অ্যাকশন যেটা হয়ে আছে, এখানে সাকিব আল হাসান আজকে আমরা দেখেছি, লাইক আই সেড, দ্য প্লেয়ার্স প্লেইং কন্ট্রোল টিম যে তারা এই জিনিসটা দেখবে and they will give the report. We'll see accordingly. Match referee and match umpires will give report আসলে, then we'll see what the decision is. 5 ওভার 5 বল পর খেলা বন্ধের ঘোষণা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। সাকিবের আচরণকে সমর্থন করছেন। যদিও বৃষ্টিতে পড়লে একটা টি-20 ম্যাচের ফল নির্ধারণে ওই 5 ওভারই যথেষ্ট। মাঝহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেষ করব আজকের সংবাদ সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। করোনায় আরও 43 মৃত্যুতে প্রাণহানি ছাড়ালো 13,000। নতুন রোগী 2,454, শনাক্তের হার 13%-এর ওপর। কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ডের 10 লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। রোববার আসছে চীনের উপহারের 6 লাখ ডোজ। -2 ষড়যন্ত্রের অনেকেই এখন ক্ষমতাসীন দল থেকে সুবিধা নিচ্ছেন। শেখ হাসিনার কারামুক্তি দিবসে পররাষ্ট্রমন্ত্রী। এবং খালেদা জিয়ার হার্ট ও কিডনি সমস্যা নিয়ে চিন্তিত চিকিৎসকরা। জানালেন মির্জা ফখরুল, দেশে চিকিৎসা যথেষ্ট নয় বলে দাবি তার। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।